হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা শত শত একর জমিতে বেনজিরের রিসোর্ট, নির্যাতনে পালিয়েছেন অনেকে। জমি রাখতে পারবো না বা তারপর তারা দিয়ে দিছে ভয়তে আমরা টুটুরিনি দিয়েছি সেটা আমাকে ভিতরে ফেলাইছে তারও বাধ্য হয়ে বেঁচছি। বেনজির আহমেদের বিচার চাই। ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের অবস্থান লোক দেখানো অভিযোগ মির্জা ফখরুলের। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। মানুষকে আহম্মক মনে করেছেন বাংলাদেশের মানুষকে। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার হবে। এই যে কথা বলছেন সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটের ৭ উপজেলায় পানিবন্দী ৫ লাখ মানুষ, তলিয়েছে নগরীর অভিজাত এলাকাও, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ২ ইউনিয়ন। শত শত কৃষকের ফসলি জমি জোর করে লিখে নিয়ে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বানিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হত্যার হুমকি ও মামলার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের শিকার হয়ে ভয়ে দেশ ছেড়েছেন অনেকে। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ। বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল। আমার ভাই মানে রয়েছে নিরিবিলি, ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার পর দিয়ে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা কইছে কি এই জায়গা হয় দে আর নয় বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি ভরবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে, তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নেই। আর আমার কি দাদা তুই ওর থাকতে পারবি না, চলি আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তো তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না বা তারপর তারা দিয়ে দিছে ভয়তে। এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক। পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। টুটুরিনি দিয়েছি সেটা আমাকে ভিতরে ফেলাইছে তারও বাধ্য হয়ে বেঁচছি। আমরা গরিব মানুষ, আমাকে সম্পত্তি তুলতে কিছু নাই, আর খালি একটু বাড়ির বেটি আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে নিছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে নিয়েছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাতো, সেই জমি এখন অনাবাদি হয়ে গেছে। 2 বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। বুলবুল, একটু জানাবেন যে বেনজিরের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আসলে শুনছি কিংবা দেখছি, অবশেষে দুদকে তার একটা হাজিরার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু জানা গেল তিনি দেশে নেই। তিনি আসলে কোথায় আছেন? তার আগে এই যে প্রতিবেদনটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন যখন অনুসন্ধান শুরু করলেন, তার এবং তার স্ত্রী 3 কন্যা এদের বিষয়ে 621 বিঘা জমির সন্ধান পেয়েছেন। তার মধ্যে 598 বিঘা জমি কিন্তু গোপালগঞ্জ এবং মাদারীপুরে।
এবং যে গোপালগঞ্জ সদর বলা হচ্ছে এবং মাদারীপুরের রাজৈর, এই দুইটি উপজেলা কিন্তু একেবারে সীমান্ত ঘেঁষা, অর্থাৎ দুটি এলাকায় কিন্তু পাশাপাশি দুটি উপজেলা, এবং এ কারণেই কিন্তু জমিগুলো যেহেতু একই জায়গায় ছিল, পাশাপাশি ছিল, এই জমিগুলো কিন্তু তিনি অবৈধভাবে দখল করা বলেন, আমরা যে প্রতিবেদনে দেখলাম জোর করে বা মামলার ভয় দেখিয়ে সেটি দখল করেছেন। আমরা একটু এক নজরে দেখে নিতে চাই আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, বিশেষ করে এই জমি সংক্রান্ত, সেখানে কোন বিষয়গুলো রয়েছে। গোপালগঞ্জ ও মাদারীপুরে 600 বিঘা জমির কথা বলা হচ্ছে। এসব জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ভয় দেখিয়ে ও কৌশলে লিখে নেওয়ার অভিযোগ রয়েছে, আর অনেকে ভয়ে দেশ ছেড়েছেন। আমরা এই প্রতিবেদনে আরও একটি বিষয় যেটি খেয়াল করলাম, যে এই বিষয়গুলো যখন গণমাধ্যমে আসলো, দুদক যখন তদন্ত শুরু করলেন, তখনই কিন্তু তারা যে ভয় পেয়েছিলেন, অর্থাৎ ভুক্তভোগী যারা রয়েছেন বা যারা দেশ ছেড়েছেন, এর কিন্তু বুঝাই যায় যে কি কারণে তারা এতদিন মুখ খুলতে রাজি হননি। আরও একটি বিষয়, সেটা হচ্ছে তিনি কৌশলেও কিন্তু বেশ কিছু জমি লিখে নিয়েছেন। বিষয়টি হচ্ছে, ধরেন আপনার জমিটি মাঝখানে, আশপাশের যে জমিগুলো রয়েছেন তিনি সেটি জোর করে কিংবা ভয় দেখিয়ে লিখে নিয়েছেন, আপনি বাধ্য হয়ে কিন্তু সেই জমিগুলো তার কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এটি একটি কৌশল। আর অন্য কৌশল যেটি ছিল, বা অন্য যে ক্ষমতার একটি অপব্যবহার ছিল, যেহেতু তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ছিলেন, খুব স্বাভাবিকভাবেই তার লোকজন ছিল। আজকে গণমাধ্যমে কিন্তু এসেছে কয়েকজন পুলিশকে তিনি ব্যবহারও করেছেন, এবং তিনি এই জমিগুলো অধিকাংশই কিনেছেন যখন তিনি দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি কিনেছেন। হ্যাঁ, যখন তিনি ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তিনি দায়িত্বে ছিলেন, বিশেষ করে র্যাবের মহাপরিচালক ছিলেন, পুলিশের কমিশনার ছিলেন, ঢাকা মহানগর পুলিশের পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এই 3 সময়ে কিন্তু তিনি তার যে ক্ষমতার অপব্যবহার সেটি করেই কিন্তু এই জায়গা জমি কিংবা অন্যান্য যে সম্পত্তি এখন যেগুলো দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছেন, এইগুলো কিন্তু মালিক হয়েছেন তিনি। একটু আপনার কাছে জানতে চাবো যে তার ব্যাপারে তো ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করার কথা বলা হয়েছে এবং সেগুলো জব্দ করার জন্য খোঁজ নেওয়া হচ্ছিল, সেটার কি অবস্থায় আছে? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে প্রতিবেদন রয়েছে, যেমনটি বলা হচ্ছে সম্পত্তি জব্দের নির্দেশের আগেই কিন্তু তিনি সব বিক্রি করে দিয়েছিলেন এবং বিক্রি করে 4 মে ঢাকা ছেড়েছেন। এর বাইরেও তার এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন সব টাকা, বিক্রিও করেছেন ভাটারার বহুতল ভবন ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট। এদিকে সাবেক আইজিপির দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর দুদকের ডাকে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসব। সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী 6 জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে নিজে তো গেলেন, কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন? সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি, সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে জুমেরা এলাকায় 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় 29 কোটি টাকায় বিক্রিও করেছেন। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে, 9 তারিখ ওনার পরিবারবর্গকে ডাকা হয়েছে। কাজে আমরা দেখি 6 তারিখ কি হয়। যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার
আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দফতরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের। বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক। যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার চোখের সামনে দিয়ে বেনজির আহমেদের দেশের বাইরে চলে যাওয়া প্রমাণ করে সরকারের অবস্থান লোক দেখানো। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বেনজির চলে গেছে সকলের চোখের নাকের পক্ষ দিয়ে, তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বন্ধুগণ, এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগের প্রতিবেদনে দেখলাম তিনি বলছেন কোথায় কিংবা কিভাবে গেছেন, কোথায় আছেন কিছুই জানেন না। বিএনপি মহাসচিব বলতে চাচ্ছেন যে সরকারের চোখের সামনে কিভাবে চলে গেল। সব মিলিয়ে একটা ধোঁয়াশাও কিন্তু আছে, আসলে সে কোথায় আছেন তিনি কিংবা কি অবস্থায় আছেন। জাফর, আপনি যদি বাংলাদেশ থেকে কোনো দেশে ভ্রমণে যান কিংবা কাজের উদ্দেশ্যে যান, আপনার মন্ত্রী বা এমপি বা অন্য কোনো ভিআইপি লোক হওয়ার দরকার নেই, সাধারণ মানুষেরও কিন্তু তথ্য থাকে, অর্থাৎ ইমিগ্রেশনে আপনি কোন দেশে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কোন ফ্লাইটে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই ধরনের মন্তব্য করলেন যে তিনি বিষয়টি জানেন না, এটি আসলে বোধগম্য। তার পক্ষে কিন্তু এটি জানা কোনো বিষয় নেই, কারণ তার অধীনে যে পুলিশ, সেই পুলিশের ইমিগ্রেশনের লোকজন বা কর্মকর্তারাই কিন্তু সেখানে দায়িত্বে থাকেন। সুতরাং এটি জানা তার জন্য একটি মুহূর্তের বিষয়। তিনি কেন জানেন না এই ধরনের মন্তব্য করেছেন, তবে তিনি যে দেশ ছেড়েছেন সেটা কিন্তু সেই বিশ্বস্ত সূত্র বা ইমিগ্রেশন পুলিশই কিন্তু অনেকটা নিশ্চিত করেছেন। এর বাইরেও পুলিশের আরও যারা লোকজন রয়েছেন, অর্থাৎ সূত্র রয়েছে, তারাই কিন্তু নিশ্চিত করেছেন। অনেকগুলো গণমাধ্যমেই কিন্তু এসছেন, কিন্তু তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন এটি আমরা আসলে জানি না। তিনি বলেছেন তাকে এখন পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি তিনি দোষী কিংবা নির্দোষ সেটি তদন্তের পর জানা যাবে। কেন তিনি বা দেশ ছেড়ে যেয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত নন। আমরা একটু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম কবি বলেছেন, বা আমাদের সূত্র কি বলছে আমরা একটু দেখে নিতে চাই। বেনজিরের অবস্থান নিয়ে আপনি যেটি বলছিলেন আসলেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গণমাধ্যম বলছে দেশের বাইরে, সেটি কিন্তু আজকে না, এর আগেও বলছে গত কয়েকদিন ধরে 4 তারিখ থেকে তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, অর্থাৎ দেশ থেকে, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। বেনজিরের অবস্থান জানেন না মন্ত্রী, যেটি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করলাম। বেনজির ইস্যু লোক দেখানো বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ একটু জানাবেন, যদি দুদকে তিনি হাজির না হন সেক্ষেত্রে আসলে কি হতে পারে? এক্ষেত্রে আসলে দুদকের যিনি আইনজীবী যেটি বলছিলেন যে প্রচলিত যে আইনি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, ঠিক আছে? তাকে কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, যেটি মন্ত্রী বলছিলেন। সুতরাং যখনই আপনি ইমিগ্রেশন পার হবেন আপনাকে কিন্তু আটকানোর কোনো উপায় ছিল না। অর্থাৎ তিনি যখন ইমিগ্রেশন ক্রস করেছেন তাকে কিন্তু চ্যালেঞ্জ করার মতো কোনো কর্মকর্তা ছিলেন না, কারণ তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সুতরাং তিনি দেশ ত্যাগ করতেই পারেন, দেশের বাইরে যেতেই পারেন, তার যদি ভিসা, পাসপোর্ট সব কিছু বৈধ থাকে। আরও একটি বিষয়, তাকে তো কোনো ধরনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি। সেক্ষেত্রে দুদকের আইনজীবী যেটি বলছিলেন যে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে যদি তিনি যথাসময়ে, তিনি, তার স্ত্রী, তার সন্তানরা হাজির না হন। সেক্ষেত্রে আইনে যা বলা হচ্ছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদেরকে একটু বলতেন যে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আসলে সম্ভাবনা আছে?
তার যে সম্পত্তিগুলো রয়েছে এখন পর্যন্ত কিন্তু বলা হয়েছে জব্দ করার। যে ক্ষেত্রে ব্যাংকের কথা যদি আমরা বলি, ব্যাংকেরও কিন্তু এখতিয়ার নেই তার বিরুদ্ধে একটি তথ্য প্রমাণ অর্থাৎ প্রমাণ না হওয়া পর্যন্ত তার সম্পত্তিগুলো জব্দ করার। শুধুমাত্র প্রাথমিকভাবে যেটি বলা হয়েছে, যদি তদন্তে প্রমাণ পাওয়া যায়, যদিও তিনি ছাড়াও কিন্তু তদন্ত চলতে পারে, তিনি উপস্থিত হবেন না কিন্তু তদন্তে চলতে পারে, সেক্ষেত্রে যদি তদন্তে প্রমাণিত হয় তার সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। হয়তো আমরা এই বিষয়ে আরও পরে জানতেই পারবো দুদকের কাছ থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল রেজা, জানাচ্ছিলেন সাবেক যে আইজিপি পুলিশ মহাপরিদর্শক, তার ব্যাপারে যে সাম্প্রতিক ঘটনাবলী সে বিষয়ে বিস্তারিত। এদিকে রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে অনেক শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। দুপুরে সিলেটে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। মে মাসের 15 তারিখ আমরা রিক্রুটিং এজেন্টদের সাথে বসেছিলাম আমাদের মন্ত্রণালয়ে। বসে আমি তাদেরকে বলেছি যে তোমাদের তালিকা দাও, ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আমি বিমানমন্ত্রীর সাথে আলাপ করেছি। তারা 11th আওয়ারে বলে এই মানুষ যাইবে, প্লেন দেন, এই দেন, সেই দেন। আমরা এই মানুষের দুর্ভোগ এবং ভোগান্তির জন্য দুঃখিত এবং যারা এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত, দুর্ভোগের কারণ, তাদের সেই কারণ আমরা নির্ধারণ করব, তদন্ত কমিটি করব এবং যারা দোষী হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপালে গেলেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে ডিবি প্রধান বলেন, আসামিরা অনেকেই কাঠমান্ডু রুট ব্যবহার করেছেন। এছাড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তার হয়েছে বলে শুনেছেন। এদিকে হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পলাতক সবাইকে দেশে আনতে ব্যবস্থা নেওয়া হবে। নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করব। 3 দিনেও সিলেট অঞ্চলের প্লাবিত এলাকা থেকে পানি নামেনি। সুরমা, কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। পানিবন্দী 7 উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার সব জায়গা পানিতে টইটুম্বুর, স্থবির জনজীবন। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টির পানি পাহাড়ি ঢলের মাধ্যমে প্রবেশ করছে বাংলাদেশে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা ও সারি সহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় বাড়িঘর তলিয়ে চরম ভোগান্তিতে বাসিন্দারা। কয়েকদিন ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে। মানুষজন আসলে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে। পানি তো খালি বাড়তিতে আছে, পানি কমতি নাই, আর বড় সমস্যা আছে অনেক মানুষ। দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর ধারণ ক্ষমতা কমে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে উজান থেকে আসা পানি দ্রুত নামছে না দাবি স্থানীয়দের। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তারা। পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। নিচের তলে একবার পুরাপুরি পানিতে আর বাইরে কিছু মানুষ আছিল, তারা চলিয়া গেছে। এদিকে সুনামগঞ্জের ধানকুনিয়া হাওরের ফসল রক্ষাবাদ উপচে পানি ঢুকছে হাওরে। ফসল আগেই কেটে ফেলায় ক্ষতি হয়নি বলে দাবি এলাকাবাসীর। ইকরামুল কবির, সময় সংবাদ। খামারিদের সহযোগিতা না করে মাংস আমদানিতে উৎসাহ দেয় যেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কাজ। বাজেট ও কোরবানির ঈদ সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফএ। চোরাই পথে গরু আসা বন্ধসহ রেমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তার দাবিও জানিয়েছে সংগঠনটি। গরু ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে এখন আর কোরবানির বাড়তি চাহিদা মেটাতে প্রয়োজন হয় না আমদানির। একই চিত্র এবারও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, যোগান স্বাভাবিক রাখতে চাহিদার চেয়ে 20 লাখ পশু বেশি প্রস্তুত করেছেন খামারিরা। যে খামারিদের উদ্যোগে আর পরিশ্রমে সাফল্যের পরিসংখ্যান তুলে ধরছে অধিদপ্তর, সেই অধিদপ্তরেই বিস্তর সমালোচনা করলেন প্রান্তিক খামারিরা। আমরা যখন ডাক্তারকে
এখানে বড় একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর গরু ঢুকতেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মাংস আমদানিতে প্রাণী সম্পদ দপ্তরের বেশি আগ্রহে অবহেলার শিকার হচ্ছেন দেশের খামারিরা। ডাক্তার ছাড়া আমাদের চলবে না, কিন্তু খামারি যদি না থাকে, খামার যদি না থাকে, তাহলে ডিএলএস এর কার্যক্রম কি থাকবে? ভেটেরিনারি ক্লিনিকটা আসলে মাঠে আসার পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদের সেবার মান আরো উন্নত হবে। তো সেবার মান উন্নত হয়েছে কিনা আমরা জানি না, বাট ভিজিটের মান অনেক উন্নত হয়েছে। এ সময় সংগঠনটির সভাপতি দাবি করেন, কোরবানির ঈদ সামনে রেখে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর গরু মহিষ ঢুকছে দেশে, যা লোকসানের সংখ্যা বাড়াচ্ছে খামারিদের। আবার যেভাবে করে এই ইন্ডিয়া থেকে কিংবা মিয়ানমার থেকে গরু আসা শুরু হয়েছে, এতে কিন্তু আমরা এই কোরবানিকে এই 10-15 দিন পরে কোরবানি ঈদ আমরা পালন করতে যাচ্ছি, এমন তো অবস্থায় কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল থ্রেট হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমাল 107টি উপজেলায় অন্তত 25 লাখ গবাদি পশুর ক্ষতি হয়েছে। এমন তথ্য দিয়ে খামারিদের ব্যাংক ঋণ মওকুফ ও সহজ শর্ত অর্থায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ওই গরু কিন্তু কোরবানি হাটে বিক্রি হবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট উৎসব। শনিবার শেষ দফায় ভোট দিয়েছেন যোগী আদিত্যনাথ ও মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবার নজর ছিল নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। এদিকে বুথ ফেরত জরিপে তথ্য, পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ভারতের সাধারণ ভোটাররা। শনিবার উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের 57 আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো 7 দফার ভোট পর্ব। এর মধ্য দিয়ে ভারতের 18তম লোকসভা নির্বাচনের 543 সংসদীয় আসনের সবগুলোতেই ভোট সম্পূর্ণ হলো। দিনের শুরুতে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, লালু প্রসাদ যাদব সহ দেশটির প্রবীণ রাজনীতিবিদরা। বলিউড ও টলিপাড়ার একঝাঁক তারকারাও এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবসময় আমার মনে হয় এই ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত এবং সেটা আমাদের ডেমোক্রেটিক রাইট আর আমাদের সেটা এক্সারসাইজ করা উচিত। পশ্চিমবঙ্গে 9টি আসনেও হয় ভোট গ্রহণ। উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুরে হয় ভোট গ্রহণ। ভারতের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ 47 দিনের ভোট উৎসব শেষ হলো এদিন। এখন অপেক্ষা 4 জুন, সেদিনই জানা যাবে আগামী 5 বছরের জন্য ভারতের শাসনভার কাকে দিলেন দেশটির 97 কোটি ভোটার। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, বাংলাদেশ কিন্তু শুরুটা বেশ ভালো করেছিল, তবে সেটা কিন্তু বাংলাদেশ ধরে রাখতে পারেনি। আমরা দেখছি যে বেশ বড় একটা স্কোরের পথে কিন্তু রয়েছে ভারত। যদিও এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ, বাংলাদেশ কিন্তু এ পর্যন্ত 8 জন বোলার ইউজ করেছে। সবাই বোলিং করতে পারবে, সবাই ব্যাটিং করতে পারবে। এই মূলত এই ম্যাচটার উদ্দেশ্য কিন্তু এই ভেন্যুর সঙ্গে, এখানকার ড্রপ ইন উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। অনেকে কিন্তু বলেছিলেন বা ধারণা করেছিলেন যে ড্রপ ইন উইকেটে হয়তো বেশি রান হবে না, তবে আমরা কিন্তু দেখেছি যে খুব ভালোভাবেই বল ব্যাটে আসছে এবং ভারতের ব্যাটসম্যান স্পেশালি বলতে হয় সূর্যকুমার যাদব, একই সঙ্গে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট কিন্তু দারুণ ইনিংস খেলেছেন। একটা বিষয় বাংলাদেশের জন্য কিছুটা হলেও কনসার্নে, সেটা সাকিব আল হাসানের বোলিং। সাকিব আল হাসান কিন্তু এই ম্যাচে একেবারেই বাজে বোলিং করেছেন। তিনি 1 ওভারে 22 রান পর্যন্ত দিয়েছেন। টোটাল তার 4 ওভার স্পেলে 47 রান দিয়েছেন সাকিব আল হাসান, যার কারণে কিন্তু আসলে ভারতের স্কোরটা বেশ একটা বড় স্কোরের পথে তারা চলে গেছে। তবে যে বিষয়টা ছিল যে সাকিব আল হাসানের দিকে কিন্তু সবাই অনেক প্রত্যাশা করে এসেছিলেন। মাঠে অনেক সমর্থক এসেছেন যারা ভেবেছিলেন হয়তো সাকিব আল হাসান এই ম্যাচে ভালো কিছু করবেন, ভালো একটা বোলিং করবেন। তবে এখনও সাকিবের ব্যাটিংটা বাকি আছে। নিশ্চিত সাকিব চাইবেন যে সেটা দিয়ে পুষিয়ে দিতে। তবে বাংলাদেশের কিন্তু এখন মূল চ্যালেঞ্জ যেটা ব্যাটিং, বড় একটা স্কোর আছে। হার জিত যেটাই হোক, বাংলাদেশ চাইবে যে বড় স্কোরটা যতদূর কাছে যাওয়া যায় এবং একই সঙ্গে অফ ফর্মে থাকা ব্যাটসম্যানরা যেন রান পান, সেটাই কিন্তু বাংলাদেশের লক্ষ্য থাকবে। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা জমিতে বেনজিরের রিসোর্ট,
ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের অবস্থান লোক দেখানো বলছেন মির্জা ফখরুল। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।